নমস্কার। ভারতের উন্নয়নের পথে সবচেয়ে বড় তিনটে বাধা কি কি? দারিদ্র্য, অসমতা আর বেকারত্ব। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই তিনটে বিষয়ের দুষ্ট চক্রটাকেই ভেঙে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। দেখুন, সমস্যাটা কিন্তু একটাই নয়, বরং এটা একটা শক্তিশালী, একে অপরের সাথে জড়িয়ে থাকা সিস্টেম, যা লক্ষ লক্ষ মানুষকে যেন একটা ফাঁদে আটকে রেখেছে। এই ধারণাটাই কিন্তু পুরো ব্যাপারটা বোঝার চাবিকাঠি। মানে একটা সমস্যা আরেকটা সমস্যাকে সরাসরি বাড়িয়ে তোলে, আর এভাবেই এমন একটা ফাঁদ তৈরি হয় যা থেকে বেরিয়ে আসাটা প্রায় অবিশ্বাস্য রকম কঠিন। হিন্দিতে এটাকে খুব সুন্দরভাবে বলা হয় গরিবী কা চক্রব্যূহ। তাহলে চলুন এই চক্রের প্রথম ধাপটা নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো দারিদ্র্য। কিন্তু দারিদ্র্য বলতে আমরা ঠিক কী বুঝি? এর একদম মূল কথা হলো বেঁচে থাকার জন্য যে প্রাথমিক জিনিসগুলো দরকার সেগুলো জোগাড় করতে না পারা। আমাদের দেশে এই ধারণাটা তো খুব পরিচিত। রুটি, কাপড়া ওর মাকান, মানে খাবার, পোশাক আর মাথার উপর একটা ছাদ। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা দেখি যে অর্থনীতিবিদরা দারিদ্র্যকে কিন্তু দুই ভাগে ভাগ করেন। একটা হলো চরম দারিদ্র্য, আরেকটা আপেক্ষিক দারিদ্র্য। চরম দারিদ্র্য মানে হলো জীবন ধারণের জন্য একেবারে ন্যূনতম জিনিসগুলোই নেই, যেমন ধরুন যথেষ্ট খাবার বা পরিষ্কার জল। আর আপেক্ষিক দারিদ্র্য, ওটা হলো সমাজের বাকিদের তুলনায় পিছিয়ে থাকা। যেমন ধরুন আজকালকার দিনে সবার হাতে স্মার্টফোন, কিন্তু কারো কাছে সেটা কেনার সামর্থ্য নেই। এটাও এক ধরনের দারিদ্র্য। এখন প্রশ্ন হল, ভারতে সরকারিভাবে দারিদ্র্য মাপা হয় কিভাবে? এটা কিন্তু একটা বিরাট বিতর্কের বিষয়। বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি এই দারিদ্র্য সীমা বা পভার্টি লাইন ঠিক করার জন্য আলাদা আলাদা পদ্ধতি দিয়েছে। এই টেবিলটা দেখলেই পুরো জটিলতাটা পরিষ্কার হয়ে যায়। একটু খেয়াল করুন, টেন্ডুলকার কমিটি জোর দিয়েছিল মূলত ক্যালোরি কনজাম্পশনের ওপর, কিন্তু রঙ্গারাজন কমিটি শুধু ক্যালোরি নয়, প্রোটিন আর ফ্যাটকেও হিসাবে ধরেছিল। আর দেখুন, শুধু এইটুকু পদ্ধতির পার্থক্যের জন্য 2011-12 সালের দারিদ্র্যের হার 21.9% থেকে এক লাফে 29.5% হয়ে গেল। ভাবা যায় কিভাবে মাপা হচ্ছে তার উপরই পুরো সংখ্যাটা বদলে যেতে পারে। এই কারণে আরও একটা পরিষ্কার ছবি পাওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এখন মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা এমপিআই ব্যবহার করে। এটা শুধু টাকা পয়সার হিসাব করে না, এর সাথে স্বাস্থ্য, শিক্ষা আর জীবনযাত্রার মানের মতো জরুরি বিষয়গুলোকেও দেখে। বেশ, দারিদ্র্যের পর এবার আসা যাক চক্রের দ্বিতীয় ধাপে। দেখুন, দারিদ্র্য কিন্তু একা আসে না, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অসমতা। ধনী আর দরিদ্রের মধ্যে যে বিশাল ফারাক, সেটা। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 77%। একটা অক্সফ্যাম রিপোর্ট বলছে ভারতের টপ 10% মানুষের হাতে দেশের মোট জাতীয় সম্পদের 77%। মানেটা কি দাঁড়ালো? দেশের 3/4 বেশি সম্পদ রয়েছে মাত্র মুষ্টিমেয় কিছু লোকের হাতে। এই বৈষম্যটা ঠিক কতটা ভয়াবহ সেটা বোঝার জন্য অক্সফ্যামের এই তুলনাটা দেখুন। ভারতের একটা বড় পোশাক কোম্পানির টপ এক্সিকিউটিভ এক বছরে যা আয় করেন, গ্রামের একজন সাধারণ শ্রমিকের সেই একই টাকা আয় করতে 941 বছর লেগে যাবে। 941 বছর, ভাবা যায়? তো অর্থনীতিবিদরা এই ফারাকটা মাপার জন্য একটা টুল ব্যবহার করেন, যার নাম গিনি কোএফিশিয়েন্ট। স্কেলটা হলো 0 থেকে 1 পর্যন্ত। 0 মানে হলো একদম সমান অবস্থা, সবার আয় সমান, আর 1 মানে হলো চরম অসমতা, সব সম্পদ একজনের হাতে। কোনো দেশে স্কোর যত 1-এর দিকে এগোবে, বুঝতে হবে সেখানে অসাম্য তত বেশি। আর এই অসমতা আমাদের নিয়ে আসে দুষ্টচক্রের পরের ধাপে, আর সেটা হলো বেকারত্ব বা চাকরির অভাব। বেকারত্ব মানেই কিন্তু এক জিনিস নয়, এর অনেকগুলো ধরন আছে, আর প্রত্যেকটার কারণও আলাদা। যেমন ধরুন স্ট্রাকচারাল বেকারত্ব, যে ধরনের দক্ষতা চাকরির বাজারে দরকার সেটা মানুষের কাছে নেই। আবার কৃষিক্ষেত্রে দেখা যায় সিজনাল বা মৌসুমি বেকারত্ব। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো ছদ্ম বেকারত্ব, যেখানে একটা কাজে প্রয়োজনের চেয়ে বেশি লোক কাজ করছে বলে মনে হয়, কিন্তু আসলে তাদের তেমন কোনো উৎপাদনশীলতা নেই।
আর বেকারত্বের একটা অন্যতম মূল কারণ হল আমাদের শিক্ষা ব্যবস্থা আর ইন্ডাস্ট্রির চাহিদার মধ্যে একটা বড় ফারাক। ফলে কি হচ্ছে, একটা ডিগ্রি হয়তো আছে, কিন্তু ভালো চাকরি পাওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল স্কিল দরকার সেটাই অনেকের নেই। আর এটাই দারিদ্র্যের চক্রটাকে আরও মজবুত করে তোলে। তাহলে আমরা চক্রটা তো বুঝলাম, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এটা ভাঙার উপায় কি? চলুন দেখি বিশেষজ্ঞরা কি বলছেন। বিশেষজ্ঞরা কয়েকটা পথের কথা বলছেন। প্রথমত, ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোতে বিনিয়োগ বাড়ানো। কারণ এখানে খরচ করা প্রত্যেক ১ টাকার রিটার্ন হিসেবে অর্থনীতিতে প্রায় ২.৪৫ টাকা ফিরে আসে। এর সাথে আছে ছোট ও মাঝারি শিল্পকে সাপোর্ট দেওয়া, কারণ এরাই সবচেয়ে বেশি চাকরি তৈরি করে। কৃষির উৎপাদন বাড়ানো আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মানে সবাইকে ব্যাংকিং সিস্টেমের আওতায় আনাও ঠিক ততটাই জরুরি। সবশেষে আলোচনাটা আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আসল উন্নয়ন মানে কি? শুধু জিডিপির সংখ্যা বাড়ানো, নাকি সবার জীবনযাত্রার মান উন্নত করা আর এই দারিদ্র্যের দুষ্টু চক্রটা ভাঙা? ভেবে দেখার বিষয় হলো, একটা দেশের অর্থনীতি হয়তো বাড়ছে, কিন্তু তার সাধারণ মানুষ যদি এই ফাঁদেই আটকে থাকে, তাহলে কি সেই দেশকে সত্যিই উন্নত বলা যায়?